আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব। তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। প্রথম পর্ব গুলমার্গে শেষ করে এখন আমাদের কাশ্মীর সফরের দ্বিতীয় পর্ব। গুলমার্গ থেকে আমরা চলে এসেছি শ্রীনগরে। শ্রীনগর জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। ঝিলাম নদীর তীরে অবস্থিত হ্রদ, পাহাড়, সবুজ মাঠ, বার্চ ও উইলো গাছে পূর্ণ এই শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া শ্রীনগর কাশ্মীরি হস্তশিল্প ও শুকনো ফলের জন্য পরিচিত। পরিচ্ছন্ন শহুরে রাস্তার দুপাশে উইলো গাছের সারি, মনোরম আবহাওয়া, ঝিলাম নদী, ডাল লেক, সবুজ বিছানো মেঘে ঢাকা পাহাড়। চলার পথে বসে আছে সৌন্দর্যের ডালি সাজিয়ে। এখানকার উইলো গাছের কাঠ থেকে তৈরি উইলো ব্যাট পৃথিবী বিখ্যাত। প্রথমেই দেখতে এলাম বিখ্যাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, যা প্রায় 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এটি জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত। টিউলিপ গার্ডেন আগে সিরাজবাগ নামে পরিচিত ছিল। প্রতি বছর মার্চ মাসে টিউলিপ ফুল ফুটতে শুরু করলে টিউলিপ গার্ডেন পর্যটকদের জন্য খোলা হয়। এপ্রিলের শেষ পর্যন্ত এই বাগান খোলা থাকে। এখানে প্রায় 75 রকমের টিউলিপের দেখা মেলে। লাল, হলুদ, বেগুনি, গোলাপি, কত রঙের বাহার। তার সাথে আছে আরও 46 ধরনের ফুল, যেমন হাইসিন, ড্যাফোডিল, রানুনকুলাস প্রভৃতি। এ যেন এক স্বর্গোদ্যান। পরবর্তী গন্তব্য বাদামওয়ারি গার্ডেন। এটি আমান গার্ডেন নামেও পরিচিত। 20 একর জমির উপর বিস্তৃত পাহাড় ঘেরা এই বাগান অসাধারণ মনোরম প্রকৃতির জন্য বিখ্যাত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত এই উদ্যানের সবুজ ঘেরা উপত্যকা, প্রস্ফুটিত আমন্ড ফুলের গন্ধে সুরভিত চারপাশ, বরফ ঢাকা পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশ মনে এনে দেয় মানসিক প্রশান্তি। ইচ্ছে করে আমন্ড গাছের তলায় বসেই কাটিয়ে দিই সারাটা দিন। বাদামওয়ারি গার্ডেন থেকে ফেরার পথে চোখে পড়ল বহু আলোচিত ডাল লেক। এটি জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগরবেষ্টিত হ্রদ। হ্রদটি 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। সারি সারি শিকারা, হাউসবোট, ভাসমান দোকান আর হ্রদের স্বচ্ছ তরঙ্গায়িত জলরাশি দেখতে দেখতে বেশ রোমাঞ্চ বোধ করছিলাম। এরপর এলো বহুকাঙ্ক্ষিত শিকারা রাইড। সিনেমায় দেখে আর বর্ণনা শুনে মনের মধ্যে তৈরি হয়েছিল রোম্যান্টিসিজম। সুদৃশ্য আরামদায়ক শিকারায় উঠেই তাই মনে পড়ছিল গানের লাইন, সোচোকে ঝিলোকা শহর হো, লহরো পে আপনাই ঘর হো। চারপাশে ভাসন্ত দোকান, রকমারি জিনিসের সম্ভার, কাশ্মীরি পোশাকে ছবি তোলার ব্যস্ততা বেশ লাগছিল দেখতে। চারপাশে পাহাড় ঘেরা বিশাল জলরাশিতে ভাসতে ভাসতে মনে হচ্ছিল চলে এসেছি কোনো ভাসন্ত শহরে। দেখা যাচ্ছিল শঙ্করাচার্যের মন্দিরের অংশবিশেষ। কত সুদৃশ্য হাউসবোট, কোনোটি শুটিংয়ের জন্য বিখ্যাত, তো কোনোটি তার রকমারি সজ্জার জন্য। এই লেকের মাঝে আছে ভাসমান একটি বাগান, আর আছে ভাসমান দোকানের সারি। এর মধ্যে মিনা বাজার বহু চর্চিত। কাশ্মীরি
পোশাক, হস্তশিল্প, শুকনো ফল প্রভৃতির অসামান্য ভাণ্ডার। বিকেলের ডাল লেকের কোমলতা মাখা রূপ দেখতে দেখতে ডাল লেকের পার্শ্ববর্তী রাস্তা ধরে পৌঁছে গেলাম বিখ্যাত হজরত বল। কথিত আছে এখানে হজরত মোহাম্মদের চুল সংরক্ষিত আছে। অদ্ভুত রকমের শান্তি, পবিত্রতা বেষ্টিত এই স্থান। এই স্থানটি দরগাহ শরীফ নামেও পরিচিত। ডাল লেকের উত্তর তীরে অবস্থিত এই মাজার সবচেয়ে পবিত্র মুসলিম মাজার হিসেবে বিবেচিত। এই স্থান থেকে দেখলাম সন্ধ্যের ডাল লেক। কি অপূর্ব! কেউ যেন হাজার হাজার প্রদীপ ভাসিয়ে দিয়েছে লেকের জলে। সোনালি আলো লেকের জলে প্রতিফলিত হয়ে তৈরি করেছে সোনালি দীপ্তি। শ্রীনগর থেকে আমাদের গাড়ি রওনা হলো সোনমার্গের উদ্দেশ্যে, যার বাংলা অর্থ স্বর্ণময় তৃণভূমি। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পড়ে গান্দেরবল, কন্দন, গুন্দ প্রভৃতি পাহাড়ি জনপদ, আর পুরো রাস্তা জুড়েই বয়ে চলেছে সিন্ধু নদ। কোথাও গাঢ় সবুজ ফসলি ক্ষেত, তো কোথাও সর্ষে ক্ষেতে সোনা রং। পাইন, ফার, বার্চ গাছের সারি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। দূর দূরান্তে বরফের মুকুট পরে সম্ভ্রমের সাথে দাঁড়িয়ে আছে সুউচ্চ পাহাড়ের সারি। কোথাও উঁচু নিচু পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলেছে সিন্ধু নদ, তো কোথাও পাহাড়ের গায়ে বয়ে চলেছে শান্ত মেয়ের মতো। জনশ্রুতি আছে এই উপত্যকার কোনো এক কূপ আছে, যার জলে সোনালি রং ধরে উপত্যকায়। এর জন্যই এর নাম সোনমার্গ। এখান থেকেই চলে গেছে প্রাচীন সিল্ক রোড। ফানা, মিশন কাশ্মীর, বজরঙ্গি ভাইজান সহ আরও কিছু জনপ্রিয় সিনেমার শুটিং হয়েছে এখানে। রাস্তায় জনপ্রিয় পানীয় কাওয়া আর স্থানীয় মাক্কি রুটির স্বাদ নিয়ে আবার চললাম সেই স্বর্গরাজ্যের রাস্তা ধরে। শেষ শুভ্র বরফের চাদর গায়ে জড়িয়ে পাহাড়ের সুকঠোর রূপ কেমন যেন শান্ত পবিত্র হয়ে উঠেছে। কোথাও উঁকি মারছে ধূসর পাহাড়ের চাই, আর আছে সারি সারি পাইন, আরও কত নাম না জানা গাছ। পৌঁছালাম সোনমার্গে, আর সাথে সাথেই উঠতে শুরু করলাম বরফ ঢাকা পাহাড়ে। হে প্রকৃতি, মাথা নত করি তোমার রূপে, ভুলে যায়, হারিয়ে যায়, ভুলে নিজের অস্তিত্বকে। চারিদিকে বরফ, আর সোনালি রোদে ঝলমল করছে বরফের আবরণ। বরফ নিয়ে খেলা চলল, আর তার সাথে চলল স্নোম্যান বানানোর চেষ্টা। এই পরিবেশে ইচ্ছেগুলো কেমন যেন লাগাম ছাড়া হয়ে যায়। বেশ কিছুক্ষণ রিল বানানোর চেষ্টা চলল। তারপর দুহাত বাড়িয়ে শেষবারের মতো অবগাহন করলাম এই অপার্থিব বর্ণনাতীত সৌন্দর্যকে। পরের দিন চললাম দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি অর্থাৎ দুধ ভর্তি পাথর বা দুধের উপত্যকা। সত্যি বলতে কি, এই শীতের দেশে দূর থেকে ঘাসের জমির উপর দিয়ে বয়ে যাওয়া শেষ শুভ্র জলের সাদা ধারাকে দুধ বলে বিভ্রম জাগতেই পারে। হাতছানি দিয়ে ডাকছে পুরু সবুজ ঘাসের গালিচা, আর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রঙের বুনো ফুল। মৃদুমন্দ বয়ে চলেছে পাথুরে নদী। দূরের গাছের সারির মাথায় নানা রঙের খেলা শুরু হয় সূর্যোদয় আর সূর্যাস্তে।
তৃণভূমিতে দল বেঁধে ঘুরে বেড়ায় কাশ্মীরি ভেড়ার পাল। এখানকার মানুষেরা পরিযায়ী, স্থায়ী বসতি নেই এখানে। রাস্তা চলতে চলতে চোখে পড়ল স্থানীয় খাবারের স্টল। খাবারের আস্বাদ নিলাম আর হারিয়ে গেলাম সবুজ উপত্যকায় বরফের আঁচলে। প্রজাপতির মতো মন উড়ে বেড়াতে চাইছিল এ প্রান্ত থেকে ও প্রান্তে। পৌঁছে গেলাম দুধপাথরি। এই পরিবেশে প্রকাশ পায় সুপ্ত মনের ইচ্ছা। বরফে পিছলে পিছলেই তাই র্যাম্প ওয়াকের জোরদার চেষ্টা, আর ফটো সেশন তো আছেই। মন ভরে ফটো তুলে ফিরে আসা দুধপাথরি থেকে। পরের দিন শ্রীনগর থেকে প্লেন ধরে কলকাতা। বৈষ্ণোদেবী দর্শনের দুঃখ ভুলে গেলাম পাইলটের অ্যানাউন্সমেন্টে। পরিষ্কার আবহাওয়ার জন্য প্লেন থেকেই দেখলাম এক টুকরো বৈষ্ণোদেবী। শেষবারের মতো দেখে নিলাম বরফ ঢাকা এই উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য। তোমাতেই নত বিশ্ব দরবার। আমার স্বপ্ন কাশ্মীর, আমার ভালোবাসা কাশ্মীর।